আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25-এর স্টুডেন্ট যারা আছো তারা প্রচণ্ড এমসিকিউ নিয়ে ভয়ে আছো। এমসিকিউগুলো কোনোভাবেই আয়ত্ত করতে পারছো না, হয়তো সৃজনশীল ওভারকাম করে গেছো বা কোনোভাবে 40 পাওয়ার মতো একটা অ্যাবিলিটি অর্জন করেছো, কিন্তু এমসিকিউটাকে তুমি কোনোভাবেই আয়ত্ত আনতে পারছো না। তো তাদের জন্য ক্লাসভেল 150টা এমসিকিউ রেডি করেছে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই 150টা এমসিকিউ তোমার জন্য যথেষ্ট এবং তুমি 30টা এমসিকিউই কমন পাবে। ঠিক আছে, আমি এমনভাবে দায়িত্ব নিয়ে ইভেন এত রিসার্চ করে এগুলো সাজিয়েছি 150টা এমসিকিউ। যারা অনেক ভয়ে আছো, ইভেন এমসিকিউ কোনোভাবে আয়ত্ত আনতে পারছো না, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হবে। ক্লাসভেলের আমাদের কোর্সে আমরা এগুলো করাবো। আজকে আমি একটা অধ্যায় তোমাদের জন্য এখানে আমি জাস্ট উন্মুক্ত করবো, দেখাবো তোমাদেরকে কিভাবে আমি এমসিকিউগুলো করাই, আসলেই তোমার জন্য কার্যকর হবে কিনা তুমি একটু দেখবে। ঠিক আছে, আর এমসিকিউগুলো নেওয়া হয়েছে এই বইটা থেকে। আমাদের এই বইয়ে প্রায় 2500 এমসিকিউ আছে, সেখান থেকে আমি সেরা 150টি এমসিকিউ বাছাই করেছি। টেস্টে আমি 199টা এমসিকিউ বাছাই করেছিলাম, 100% কমন ছিল। সো ভরসা রাখতে পারো ম্যামের ওপর। কেমন, আমি একটা কথা বলি, তুমি শিখতে যদি চাও তাহলে এমন জায়গা থেকেই কিছু নিবে, কারণ পরীক্ষার হলে তোমার সাথে আমি যাব না, কেউ যাবে না, সাজেশন যাবে না, টিচার যাবেন না। তুমি কারো উপর নির্ভরশীল না হয়ে তুমি যে তোমাকে স্বাবলম্বী করবে তোমার তার কাছে পড়া উচিত, কারণ তুমি তো সেখানে একা, যুদ্ধের ময়দানে তো আমি তোমার সাথে যাব না। সো তোমাকে শিখাই দিলে তুমি পরীক্ষার হলে গিয়ে পারবা, কিন্তু আমি যদি সব করে দিই কিন্তু তুমি নিজে একটাও পারো না, তাহলে বুঝতে হবে গোড়ায় গলদ আছে। ইভেন এটা তোমার জন্য পারফেক্ট না। ঠিক আছে, তো চলো ভিডিও আসলে কতটা কার্যকরী, ইভেন কয়টা এমসিকিউ করাবো একটু দেখো, অনেক বেশি উপকৃত হবে। কেমন, তো একদম প্রথমে আমি অষ্টম অধ্যায়টা নিলাম। এখান থেকে তোমাদের অষ্টম অধ্যায় মোট 15টা টাইপ আছে। কয়টা টাইপ আছে? 15টি। এই 15টি টাইপ করলেই অধ্যায়টা কমপ্লিট। ঠিক আছে, তবে 15টি টাইপের মধ্যে এখানে যেমন 15টা টাইপের মধ্যে তুমি বলতে পারো ম্যাম 15টা টাইপ থাকলে আপনি তো টাইপ 1ই দেখা যাচ্ছে 4টা 5টা দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, প্রত্যেকটার একটা করে নিয়ম শিখাইছে, কিন্তু তুমি বাবা যদি প্র্যাকটিস করা লাগবে না, নাহলে হলে গিয়া তো একটা করাইছি এবিসি দিয়ে, তুমি আবার পিকিউ আর দেখলে ভুলে যাইবা, তো তোমার স্বাবলম্বী করতে হবে। এই জন্য তুমি যাতে প্র্যাকটিস করতে পারো এরকম একটা নিয়মই এমন 4টা দিছি, আমি একটা করাই দিলাম, তুমি আবার 4টা কইরা, মানে জাস্ট এই সম্পর্কিত যেভাবে আসুক তুমি যেতে পারো, এই জন্য। ঠিক আছে, এরকম করে সাজিয়েছি এগুলো। এই যে এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, কিন্তু নিয়ম হচ্ছে 15টা। এই 15টা পারলে তুমি যত দিব যে এই নিয়মের যা আসবে তুমি সব পারবা। কেমন, তো দেখো একদম প্রথমে বৃত্ত সম্পর্কে একটা বিষয় তোমার জানতে হবে, একদম না জানলেই নয়, এটা তোমাকে জানতেই হবে। কেমন, এই জানাটা হচ্ছে যেমন এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, তো এই বৃত্তের চাপ কি তোমাকে এটা জানতে হবে। বৃত্তের চাপ প্রথমেই তুমি এটা সম্পর্কে একটু জেনে নিবা। কেমন, আমি এটা আর এখানে 2টা বিন্দু নিলাম। কেমন, এই যে পরিধির মধ্যে যে 2টা বিন্দু নিলাম, এই বিন্দু নেওয়ার ফলে এটা কিন্তু 2টা ভাগ হয়ে গেল। একটু খেয়াল করবে, এই যে লালের মধ্যে যে এই যে কালো ডট ডট দিলাম, এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। হ্যাঁ, 2টা বিন্দুর নাম দিলাম। আর নিচেরটাকে যদি আমি লালের মধ্যে একটু তোমাকে সবুজ হাইলাইট করি, এই যে কালো লালের মধ্যে যে কালো ডট ডটগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে বড় ওই অংশটা। তো এই অংশটাকে বলা হচ্ছে অধিচাপ, অধি মানে বড় চাপ, আর নিচের যে সবুজ অংশটা লালের মধ্যে এটাকে বলা হচ্ছে উপচাপ মানে ছোট চাপ। প্রশ্ন আসতে পারে ম্যাম চাপ কি? চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ। এই পরিধি থেকে এই যে এটা হচ্ছে বৃত্তের পরিধি, যে ফিতাটা লাল গোল, এটার মধ্যে যতগুলো অংশে তুমি ভাগ করবে ততটা চাপ হবে। পিৎজা যেমন কাটি না, যত চাপ চাপ এরকম 3টা 5টা 6টা কাট করি, ওই ফিতাটাকে আমি যদি 4টা 5টা কাট করি অতটাই চাপ হবে। তো এখানে আমি 2টা বিন্দু দিয়ে এটাকে ভাগ করে ফেলছি, এটা একটা পার্ট ওই একটা পার্ট, 2টা পার্টে ভাগ হয়ে গেছে এটা। ঠিক আছে, তো এটার আমি সুবিধার জন্য নাম দিয়ে দিলাম এখানে একটা সি বিন্দু, আর এটাতে নাম দিয়ে দিলাম ডি বিন্দু। অর্থাৎ এসিবি হচ্ছে অধিচাপ, আর এডিবি হচ্ছে তোমার এটা হচ্ছে অধিচাপ, আর এই এডিবি এটা হচ্ছে উপচাপ। বড়টাকে অধিচাপ, ছোটটাকে উপচাপ। উপ মানে ছোট, উপজাতি, উপশহর আমরা বলি না, এরকম উপ মানে ছোট, তাহলে এই চাপটা ছোট, ওই চাপটা বড়। এখন এই চাপের মধ্যে আবার 2টা কোণের ব্যাপার আছে। অধি মানে বড় চাপ, বড় চাপে অলওয়েজ ছোট কোণ উৎপন্ন হয়, তার মানে বড় চাপে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে ছোট। ঠিক আছে, আর এই যে উপ মানে ছোট, ছোট চাপে বড় কোণ, বড় মানে স্থূল কোণ। মনে রাখবা উল্টা, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ। বড় কোণ মানে স্থূল মানে বড়, ছোট মানে সূক্ষ্ম কোণ। কেমন, এখন
একটু দেখো, এই দুইটা কনসেপ্ট তুমি জানো, এবার চলো এদিকে যাই। কোনো বৃত্তের অধিচাপে কোণ কোণ উৎপন্ন হয়? অন্তর্লিখিত কোণ কি? অধিচাপ মানে বড় চাপ, বড় চাপে ছোট কোণ, ছোট কোণ মানে সূক্ষ্ম কোণ। ব্যাস। পরেরটা যদি একটু দেখি, কোনো বৃত্তের উপচাপে কোণ কোণ উৎপন্ন হয়? উপ মানে ছোট, উপচাপ মানে কি? ছোট চাপ, ছোট চাপে বড় কোণ, বড় মানে স্থূল কোণ। হয়ে গেল। এইবার কোনো বৃত্তের উপচাপে কোন কোণ হয়? এতক্ষণ স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, কিন্তু এখন ডিরেক্ট একটা পরিমাপ দেওয়া আছে কোণের। তো তোমাকে জানতে হবে উপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ, বড় কোণের নাম কি? স্থূল কোণ। এখন স্থূল কোণ বলতে কি বুঝো তুমি? এটা তোমাকে জানতে হবে। স্থূল কোণ বলতে বোঝায় 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এমন কোণদেরকেই বলা হয় স্থূল কোণ। তাহলে 90 এর বড় কোণটা আছে সেটা দেখব, 30 ডিগ্রি 90 এর ছোট, 45 90 এর ছোট, 70 90 এর ছোট, 110ই একমাত্র পাওয়া গেল 90 এর চেয়ে বড়। তার মানে এটাই হচ্ছে স্থূল কোণ। ডিরেক্ট যদি 120 থাকতো, যদি থাকতো 100 তাও হইতো। মোট কথা 90 এর চেয়ে বড় হইতে হবে, এবার 180-র চেয়ে ছোট। ঠিক আছে, তো গেল। এখন এই জায়গায় এটা একটু দেখবো আমরা, বৃত্তের উপচাপে, ও আচ্ছা, উপচাপ, উপ মানে কি? ছোট, ছোট চাপে বড় কোণ, ইয়েস, স্থূল কোণ। কিন্তু তুমি এটা ভুল করেছো। কেন? তুমি বলতে পারো ম্যাম এই তো মাত্র শিখাইলেন। হ্যাঁ শিখিয়েছি, কিন্তু তুমি পুরোটা প্রশ্ন পড়ো নাই। একটু দেখো কেমন প্যাচ এই জায়গাটায়। উপচাপের অনুবন্ধী চাপ, এই কথাটাই তোমার প্যাচ লাগাই দিছে। অনুবন্ধী চাপ কথাটার মানে হচ্ছে বিপরীত চাপ, অর্থাৎ তুমি তো উপচাপ দেখেই আরে আর পড়ার দরকার নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি তোমাকে বলতো উপচাপের বিপরীত চাপে কোন কোন, বিপরীত চাপ বললে তুমি বুঝতে আরে উল্টাটা বুঝাইছে। কিন্তু অনুবন্ধী কথাটা দেখে আমরা অনেক সময় বুঝি না, এটা মানে আবার কি? এটা বইয়ে আছে, হ্যাঁ, ওই মেইন লেখার মধ্যে ওখানে পড়লে, প্রথম দিকে পড়লে আছে এটা। তার মানে একটু ঘুরায় বলছে, তার মানে উপচাপের বিপরীত চাপ, অনুবন্ধী চাপ মানে বিপরীত চাপ, তাহলে বিপরীতের নাম কি? অধিচাপ। তাহলে অধিচাপে কোন কোন? এখানে ইনডিরেক্ট বলছে, ডিরেক্ট না বললে, আমরা ন্যারেশন করি না, ইনডিরেক্ট ন্যারেশন এটা। ঠিক আছে, তাহলে অধিচাপে সূক্ষ্ম কোণ, তার মানে আমরা যে স্থূল কোণটা বলেছিলাম সেটা ভুল ছিল। তাহলে আমাদের আনসার হবে কোনটা? সূক্ষ্ম কোণ। কারণ এখানে উপচাপের অনুবন্ধী মানে উপচাপের বিপরীত চাপ, তার মানে অধিচাপে সূক্ষ্ম কোণ। দ্যাটস ইট। এবার যেটাই আসুক, তুমি আসলে তো এটা পারবা, টাইপ 1 শেষ। এবার যদি আমরা যাই টাইপ 2-এ, ঠিক আছে, টাইপ 2 হচ্ছে উপপাদ্য 20। উপপাদ্য 20 যদি আমরা করি, উপপাদ্য 20-এর কনসেপ্ট তোমার জানতে হবে। কোনো একটা, এই একটা আর আরেকটা দেব, ব্যাস। এইখানে আমরা এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে কোনো নাম যদি দিই, এটা এ, এটা বি, এটা সি, এ ও বি কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এ বি একই চাপ, এই দেখো চাপ, চাপ কিন্তু ঠিকই আছে, এই মাথা কিন্তু নড়ে নাই। একটা চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন হয়েছে। এই চাপ থেকে আরেকটা বৃত্তে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা বলে বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। অর্থাৎ এই কোণটা যদি x হয়, এটা হবে 2x, আবার এটা যদি 2x হয়, এটাকে অর্ধেক করে দিব। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। উল্টা, বড়টা থাকলে অর্ধেক করে দিব, ছোটটা থাকলে 2 গুণ দিয়ে দিব। ঠিক আছে, চলো এই কনসেপ্ট নিয়ে এখন কাজে যাই। বেসিক, প্রত্যেকটার একটা বেসিক জানা লাগবে তোমার। এখন ও বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণ, তাহলে এ ও বি কোণ মানে এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তার মানে এটা কোন কোণটা দেওয়া আছে এখানে 40 ডিগ্রি। আমরা যদি একটু দেখি, এই যে এই কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এবার এ সি বি কোণ, তার মানে এ সি বি কোণ, এইটা জানতে চেয়েছে। তার মানে এটা কোথায় আছে? বৃত্তে। তাহলে কেন্দ্রস্থ কোণ আছে, বড় কোণটা আছে, তাহলে ছোট কোণটা চাইলে এটা থেকে অর্ধেক করে দিব। 40-এর অর্ধেক কত? 20। জাস্ট এটাই আনসার। সেমভাবে যদি আমি তোমাকে এইটা দেখাই, কোনো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের মান এত। তার মানে প্রথমটা হচ্ছে বৃত্তস্থ কোণ, দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা এখানে লিখি বৃত্তস্থ কোণ প্রথমটা 2y + 10 ডিগ্রি ইকুয়াল y + 110 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তস্থ, এটা হচ্ছে কেন্দ্রস্থ। কিভাবে বুঝলাম? এই যে আগে বৃত্তস্থ নাম আছে, পরে কেন্দ্রস্থ, তার মানে প্রথমটা বৃত্তস্থ হবে, দ্বিতীয়টা কেন্দ্রস্থ। এখন আমরা সূত্র জানি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের 2 গুণ, এটা আমরা জানি সবাই।
অবশ্যই জানার কথা আমাদের। এই যে এইবার ব্যালেন্স হয়েছে, সূত্র এবার ঠিক আছে, কারণ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের 2 গুণ, তবেই সমান হবে। এইবার আমরা ভাঙায় ফেলি, 2 দুগুণে 4y, 10 দুগুণে 20, y প্লাস এত। আমরা y এক পাশে নিয়ে আসি আর সংখ্যা এক পাশে নিয়ে যাই, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমরা যখন পাশ পরিবর্তন করব, ঠিক আছে? এখন 4টা y থেকে একটা y চলে গেলে 3টা y, তুমি এভাবে চিন্তা করো, 4টা আইসক্রিম থেকে একটা আইসক্রিম চলে গেলে 3টা আইসক্রিম থাকে তোমার কাছে। 110 থেকে 20 চলে গেলে 90 থাকে। 3 গুণ অবস্থায় আছে, গুণটাকে যদি আমরা ভাগ দিই 3 ত্রিশে 90, তার মানে y এর মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এরকম যদি মান দেওয়া থাকে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, 2 না দিলে কিন্তু সূত্র মিলবে না কখনো, ঠিক আছে? অথবা এটার সাথে হাফ দিতে পারতাম, তো হাফ দেওয়াটা ঝামেলা, এই জন্য আর ওদিকে গেলাম না। সেমভাবে যদি আমি তোমাকে বলি এটা, যে এটা আমি একটু এখানে দেখাইতে চাই, আচ্ছা একটু সরাই দিই, আচ্ছা একটু মুছি, তাহলে সুবিধা হবে জায়গাটা। ওকে, দেখো এইবার আমরা একটু এই জিনিসটা দেখব। এইখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক পাশ দেওয়া আছে, উপপাদ্য 20 সম্পর্কে যাতে ধারণা আছে তারা এটা পারবে। যেমন ডি ও ই কোণ, ডি ও ই কোণ অর্থাৎ এই কোণটা সমান 2DCE কোণ, এই কোণটার 2 গুণ। অবশ্যই বৃত্তস্থ কোণের 2 গুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পুরাটা হইতে হবে এমন না, এক পাশেও হইতে পারে। তার মানে এটার রাইট, আর কোনো দেখারই দরকার নেই, রাইটই তো হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি পরেরটা দেখি, সেমভাবে 4 নং 5 নং একই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। তুমি শুধু x প্লাস 10, এটা হচ্ছে বৃত্তস্থ, x প্লাস 60, পরিমাপটা যেন ঠিক থাকে, 60 মেবি, আচ্ছা। তো এটা হচ্ছে বৃত্তস্থ, তুমি জাস্ট এর সাথে একটা 2 গুণ দিয়া ওইভাবে কইরা ফেলবা। এইটা সেমভাবে, এই হচ্ছে বৃত্তস্থ, এই হচ্ছে কেন্দ্রস্থ, x প্লাস 20। আমরা জানি বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ দিতে হবে। এবার এক্সগুলোকে এক পাশে আনবা, দ্যাটস ইট, মান বের হয়ে যাবে। পারবে না? আমি করিয়ে দিয়েছি বেসিকটা, এবার তো তোমার পারার কথা। এখানে দেখো 2x, ওই এক্সটাকে এই পাশে আনবো, আর এখানে 20, 2টা x থেকে একটা x চলে গেলে একটা x থাকলো, তার মানে x এর মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। এটাও সেমভাবে করবা, তাহলে উপপাদ্য 20 শেষ। এবার আমি করাই দিছি, এবার তো তুমি পারারই কথা, তাই না? আমি তো 3-4টাই করাই দিলাম। টাইপ 3 যে ব্যাপারটা, এটা হচ্ছে উপপাদ্য 20 আর 23 দুইটা মিক্স কইরা, এটা আবার আমি পরে হয়তো করাই দিব। আমি যদি টাইপ 4-এ যাই, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যেমন ধরো আমি 2টা বৃত্ত আঁকলাম, এই হচ্ছে 2টি বৃত্ত যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বহি মানে বাহিরের দিক দিয়ে তারা মিলে আছে, ভালো কথা। এবার এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আমরা ব্যাস কি বুঝি? ব্যাস হচ্ছে কেন্দ্রগামী যে, মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে, একদম এপিঠ থেকে ওপিঠ করে কেন্দ্রটা দিয়ে ছেদ করে যাবে, তাকেই বলা হচ্ছে ব্যাস। তো এখন আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা ব্যাস আঁকবো একদম মাঝ বরাবর, ঠিক আছে? ব্যাস এঁকেছি, মাঝখানে একটা মানে বৃত্তের যে কেন্দ্রটা সেটা দিয়ে দিলাম। ওকে, ভালো কথা। এবার আমি আরেকটা তোমাদের জন্য কি নিব? লাল না নিয়ে, আচ্ছা হলুদ নিই, বা আচ্ছা পিঙ্ক নিই। তো এটা হচ্ছে আরেকটা, এটা আমি অর্ধেক নিই, ঠিক আছে নিলাম। এটাও একটা কেন্দ্র। আমি 2টা বৃত্তের একটা ব্যাস একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, একটা হচ্ছে অর্ধেক দেওয়া আর একটা পুরাটা দেওয়া। তো 2টাই কেন্দ্র দিয়ে গেছে। একটা ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই চিত্রটা আঁকলাম। এইবার মনে রাখতে হবে আমাকে এই ধরনের অঙ্ক যখন আমি করব, যদি বলা থাকে বহিঃস্পর্শ, মনে রাখতে হবে, এবং তাদের 2 জনেরই ব্যাসার্ধ দেওয়া থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটার ব্যাস দেওয়া, একটার ব্যাসার্ধ দেওয়া।
তো ব্যাসটা দেওয়া মানে তোমাকে কনফিউজড করার জন্য ব্যাসটা দিয়েছে, তুমি ওটাকে ব্যাসার্ধ করে নিতে হবে, এটা তোমার ডিউটি, করে নিতে হবে, নাহলে তোমার ভুল। আর তোমার যদি ভুল হয় এটার জন্যই এটা করছে। তো বহিঃস্পর্শ যদি কথাটা থাকে তাহলে দুইটার ব্যাসার্ধ R1 R2 মানে আর দিয়ে ব্যাসার্ধকে বোঝায়, দুইটার ব্যাসার্ধকে যোগ করব, তাহলেই এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাব আমরা। অর্থাৎ এই 10কে অর্ধেক করলে 5, আর এটা তো অর্ধেক আসি 4, এবার 5 আর 4 যোগ করলে কত হবে? 9। এই আনসার হচ্ছে 9। আর যদি অন্তঃস্পর্শ বলা থাকে, দুইটা বৃত্ত পরস্পরকে একটার ভেতর দিয়ে আরেকটা, এরকম একটার ভেতর দিয়ে আরেকটা স্পর্শ করেছে, তখন তাদের ব্যাসার্ধ দুইটাকে আমরা বিয়োগ করে ফেলবো। অন্ত মানে ভেতরে, ভেতরে হলে বিয়োগ, বহি মানে দুইটা বাহিরে, তখন এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ দুইটাকে যোগ করব। আর অন্তঃস্পর্শ করলে একটা ভিতর দিয়ে আরেকটাকে বিয়োগ করে দিব, কারণ একই জায়গায় দুইবার গেছে। তো এটা 10 সেন্টিমিটার ব্যাস, এখানে 5 বানায় ফেলবো অর্ধেক, ব্যাসার্ধ একটা 6 আছে, এবার 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1। আশা করি পরেরগুলো তোমরা নিজেরাই পারবে। আবারও বলছি, অন্তঃস্পর্শ মানে দুইটার ব্যাসার্ধকে বিয়োগ করব। অলরেডি ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস নাই, তাহলে 5 আর 7 বিয়োগ করলে 7 থেকে 5 2 সেন্টিমিটার। আমি আর বলি না বাকিগুলো, আশা করি তোমরা পারবে। ঠিক আছে, যদি এই টেকনিক তুমি জানো অবশ্যই অবশ্যই পারার কথা তোমার। দেখো আরেকটা এমসিকিউ যদি আমি তোমাকে একটু করাই, বলি টাইপ 5। টাইপ 5-এর মধ্যে এটা হচ্ছে উপপাদ্য 24-এর নিয়ম। তো উপপাদ্য 24-এর নিয়মটা তো আমি কোর্সে শিখাইছি, এখন তোমাদেরকে যতটুকু না হইলে না আমি একটু বলে দিচ্ছি এখানে। যেমন ধরো ABC কোণ কত, অর্থাৎ এই কোণটা জানতে চাইছে। উপপাদ্য 24-এর নিয়ম অনুযায়ী যদি তুমি এরকম কোনো চিত্র দেখো, আচ্ছা এটা একটু ভেতর দিক দিয়ে হয়ে গেছে, যদি তুমি কোনো বৃত্তে কোনো চতুর্ভুজ আঁকা দেখো, ঠিক আছে, এই চতুর্ভুজের একটা বহিস্থ কোণ থাকবে, ওই বহিস্থ কোণটা তার এটার পাশে না, এটা কোনাকুনি যে বিপরীত দিকটা আছে এটার এটা সমান হবে। এটা 24-এর নিয়ম অনুযায়ী একদম রাইট, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান। তো এটা যদি 82 ডিগ্রি হয়, এটাও চোখ বন্ধ করে 82 ডিগ্রি হবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই বলে দিলাম। সেমভাবে তাহলে এখন তোমার কাছে এসটিপি কোণ, অর্থাৎ এই কোণটা জানতে চাইছে, এই কোণটা, কিন্তু তুমি তো জানো এটা 76 হইলে এই কোণটা কত? 76। তো এসটিপি এই যে এটা কিন্তু একটা ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 34 ডিগ্রি দেওয়া আছে, আর আমি টেকনিক দিয়ে 76 বের করলাম। এবার 3টা কোণের মধ্যে 2টা কোণ আছে, তাহলে 2টা কোণের যোগফল 180 থেকে বিয়োগ দিলে তো আমি পরবর্তী কোণটা পাওয়া যাব অবশ্যই। তাহলে 76 আর 34 হচ্ছে 110, 180 থেকে যদি আমি 110 মাইনাস করি, আনসার 70 ডিগ্রি। দেখো পরেরটা সেমভাবে তুমি এই যে এটা তুমি পারবা, এটা পারবা তুমি। এটা যদি 80 হয় তাহলে এসপি কিউ কোণ, এই কোণটা কত হবে? 80। আর এটা একটু ব্যতিক্রম, এটা 96 হইলে এটাও 96। এই যে দেখো এটার মধ্যে এই 2টা কোণ দেওয়া, এটা বের করছো, আর এটার মধ্যে এই পাশাপাশি 2টা কোণ আছে, তাহলে এই 2টা কোণ যোগ করো, 180 থেকে বিয়োগ করো, তাহলে 96 আর 20 যোগ করব, তাহলে 6 এর 6, 9 আর 2 এর 10, 11, 116। আর 3টা কোণ মিলেমিশে 180, 180 থেকে যদি আমি 116 বাদ দিয়ে দিই, তাহলে আমার এই জায়গায় যত হবে ততই কোণটা কত? 6 আছে 10 হবে। 180 থেকে যদি 110 চলে যায় থাকে কত? 70। 70 থেকে আরও 6 চলে গেল, থাকলে কত? আরও 6, হ্যাঁ 64। এই হচ্ছে 64 ডিগ্রি কোণ। কেন পারবে না? এত বেসিক শিখাইলে, এতগুলো করাইলে পরীক্ষায় কি আসবে না? এখন পিকিউআর এর জায়গায় যদি এবিসি থাকে অথবা XYZ থাকে, এটা তো তোমাকে মেনে নিতে হবে। আমি তোমাকে টেকনিক শিখাইছি, আমি তোমাকে নিয়ম শিখাইছি, আমি তোমাকে ব্যতিক্রম করাইছি, আমি অন্যগুলোও করাই দিছি, এখন তো তোমার পালা। ঠিক আছে, তো এইরকম নিয়মগুলো আমরা আশা করি। এরকম টাইপ 6 আছে, টাইপ 7 আছে, টাইপ 8 আছে, এরকম অনেক 15টা টাইপ আছে। আমি তো আর সবগুলো এখন করাই দিতে পারবো না, আমি 5টা টাইপ করাই দিলাম তোমাদেরকে। আমি আশা করি তুমি অবশ্যই দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো এটা কতটা কার্যকরী, ইভেন কীভাবে সাজানো হয়েছে। রেডি করা হচ্ছে, 1-2 দিনের মধ্যে ভিডিওগুলো দিয়ে দিব, এখনও দেইনি। তো তোমাদের জন্য 2-1টা উন্মুক্ত করলাম, ওদের জন্য হয়তো কাল পরশুর মধ্যেই এগুলো আপলোড করা শুরু করব, গ্রুপে রেডি করছি আমি, তার একটা অংশ তোমাদেরকে এখানে দিলাম। সবচেয়ে বড় কথা কি জানো, তোমরা অনেকেই বলো ম্যাম এখানে দেন, ইউটিউবে দিলে কি হয়? আপনি বিজনেস করছেন, বিজনেস করা তো বাবা দোষের কিছু না। আমি যদি পরিশ্রম করি, আমি আমার পরিশ্রমের মূল্য চাইব। আমি আমার সৎ এবং ভালোভাবে আমি একটা বিজনেস দাঁড় করিয়েছি, এখানে তো দোষের কিছু নাই। আমি পড়াই, পড়ানোর বিনিময়ে আমি টাকা নিই। আমি ফ্রি অনেক কন্টেন্ট দিয়েছি,
অসংখ্য, ইভেন আমার প্রতিটা ভিডিও এত রিসার্চ করা, এত সময় নিয়ে তৈরি করা যে তুমি আমার যে ভিডিও দেখবে সেখান থেকে উপকৃত হবা। অনেকেই বলে ম্যাম আপনি কোর্সের কথা বলেন, হ্যাঁ আমি না বললে তোমরা জানবে কোত্থেকে আমি যে কোর্স করে, এটা তো বলতে হবে, ঠিক আছে? তো আমি তোমাকে এইটুকু বলবো, এখনও সময় আছে, সঠিক সিদ্ধান্ত নাও, সঠিক মেন্টর খুঁজে বের করো, কার কাছে গেলে শিখতে পারবে। টাকা দিয়ে শিক্ষাকে বিবেচনা করবে না, ঠিক আছে? আর বেটার জিনিস চাইলে একটু বেটার তোমাকে পে করতে হবে, এটাও তুমি মাথায় রাখবে। কম চাইবা, সময় যাবে, টাকা যাবে, কিছুই পাবে না, ঘুরে ঘুরে পরে গিয়ে আলটিমেটলি দিন শেষে জিরো। সো আমি বলবো এক জায়গায় ইনভেস্ট করো, ফোকাস করো, সঠিক মেন্টর খুঁজে বের করো, তোমার লাইফ পাল্টেও যেতে পারে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।